নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ম্যাথের ভিডিও নিয়ে। আজকে ম্যাথের ভিডিও পার্ট 3। আজকে আমরা পড়াবো পার্সেন্টেজ। তো শতকরার অঙ্ক মূলত করানোর মেন উদ্দেশ্য হচ্ছে, আমার টেলিগ্রামে একটা সাবস্ক্রাইবার ভাই আছে, সে বলেছে যে দাদা শতকরার অঙ্ক একদম বেসিক লেভেল থেকে শেখাও। সে একদম নতুন পড়াশোনায় ঢুকেছে, তো একদম বেসিক লেভেল থেকে শুরু করব। সেই ভাই টেলিগ্রামে আমাকে সুবীর দাসের বইয়ের যেই অঙ্কগুলো ছবিগুলো পাঠিয়ে দিয়েছে। তো সুবীর দাসের বইয়ের এক থেকে অঙ্ক শুরু করব। আর শতকরা অঙ্কের আগে বোঝানোর কোনো ব্যাপার নেই, আশা রাখবো যেহেতু সবাই এত দূর পর্যন্ত এসছো, তো শতকরা মানে কোনো সংখ্যাকে আউট অফ 100-এ আনলে সেটা শতকরা হয়, সবাই জানো। তো আমরা শতকরার অঙ্কে কিন্তু আগে কিছু বোঝাবো না, অঙ্ক করতে করতে আমরা শতকরার অঙ্কগুলো শিখে যাব। তো শুরু করছি শতকরার অঙ্ক। শতকরার অঙ্ক দিয়ে কিন্তু অন্য অনেক অঙ্ক হয়। তো শুধু শতকরা অঙ্ক মানে শতকরা চ্যাপ্টারে সীমাবদ্ধ থাকবে সেরকম না, এটা একটু ভালো মতো বুঝে নিলে প্রায় ম্যাক্সিমাম সব পাটিগণিতের চ্যাপ্টারে গিয়ে কিন্তু তোমার এটা ইউজ হবে। তো শুরু করছি শতকরা অঙ্ক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আরও অনেক নতুন স্টুডেন্ট যারা আছে তারা দেখতে পারে। তো তোমরা যারা দেখছো তারা অবশ্যই সুবীর দাসের বইটা বের করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 1 দেখো, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, অর্থাৎ প্রকৃত সংখ্যাটি কত? অর্থাৎ এটার মধ্যে বলেই দিয়েছে যে 15% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সংখ্যাটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 15%। এই 15% বৃদ্ধির পড়লে এটা তো পার্সেন্ট, শতকরা অনুযায়ী 15% বৃদ্ধি পেয়েছে, আর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে কত? 60। সংখ্যাটা কত বৃদ্ধি পেয়েছে? 60। তাহলে 15% শতকরা বৃদ্ধি পেয়েছে আর সংখ্যা বৃদ্ধি পেয়েছে 60। তাহলে আমার এই 15 সমানই তো 60 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? মানে এইটুকু বৃদ্ধি পাওয়ার ফলে সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে 60। অরিজিনাল সংখ্যা আমরা জানি না, আর অরিজিনাল সংখ্যা সবসময় আনতে গেলে আমাদের 100 আউট অফ 100-এ আনলে অরিজিনাল সংখ্যা চলে আসবে। এটা মাথায় রাখতে হবে। যেমন ক্রয় মূল্য বিক্রয় মূল্যতে আমরা আউট অফ 100-এ আনলে কিন্তু ক্রয় মূল্যটা বেরিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করব? 15% সমান কত? 60, তাই তো? আর আমার আনতে হবে কত? 100%। তাই 100%-এ 15 দিয়ে এটাকে কেটে দিলে 4 হয়ে যাবে। তাহলে উত্তর কত হয়ে যাবে? 400। তো এইটা হয়ে যাবে অ্যান্সার। ফার্স্টের অঙ্কটা আশা করি বোঝা গেছে। ফার্স্টের অঙ্কটা সবাই বুঝে নাও একটু ভালো করে। 15% বেড়েছে মানে 60 সংখ্যাটাও বেড়েছে, তাহলে 15 সমানই তো 60 হবে। তাহলে 100 আনলে কী হয়ে যাবে? আমার অরিজিনাল সংখ্যা চলে আসবে। তো এটা হয়ে গেল। চলে যাব দ্বিতীয় অঙ্কতে। দ্বিতীয় অঙ্ক দেখে নাও, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম বৃদ্ধি পেয়েছে 19.2 টাকা। বইটি বর্ধিত মূল্য কত টাকা? সেম অঙ্ক বলেছে 12% যদি বৃদ্ধি পায় তাহলে বইটির বৃদ্ধি পেয়েছে কত? 19.2 টাকা, তাই তো? তাহলে আমরা 100-তে বের করে নেব, তাহলে বইটার অরিজিনাল প্রাইস পেয়ে যাব। সেম বসে এই জিরোটা তুলে নিচে একটা 10 বসিয়ে নেব, এটা কাটাকাটি করে দেবো। এটা করে দিলে কত বেরিয়ে যাবে? 16 বেরিয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 160। তাহলে বইটির অরিজিনাল মূল্য হচ্ছে 160 টাকা, কিন্তু উত্তরে দেখবে চেয়েছে বর্ধিত মূল্য কত। অর্থাৎ বইটি যখন বেড়ে গেছে দামটা, কত পার্সেন্ট বেড়েছিল? 12% বেড়েছিল। 12% বাড়ার ফলে কত টাকা বেড়েছিল? 19.2 টাকা। এই বেড়ে যাওয়ার পরে মূল্য কত? তাহলে কি হবে? এইটার সাথে আমরা কি করব? 2 যোগ দিয়ে দেবো, তাহলে 179.2। এইটা হয়ে যাবে আমাদের অরিজিনাল অ্যান্সার। আগের অঙ্কটাতে কিন্তু শুধু এই বর্ধিত মূল্য পর্যন্ত চেয়েছিল। আগের অঙ্কটায় শুধু অরিজিনাল মূল্যটা চেয়েছে, এই অঙ্কটায় বর্ধিত মূল্য চেয়েছে, যার জন্য এটা যোগ করে দিলাম। তাহলে অরিজিনাল অ্যান্সার হয়ে গেল তোমার 179.2 টাকা। এই হয়ে গেল দ্বিতীয় অঙ্ক। একদম সিম্পল প্রসেস। প্রথমের অঙ্কগুলো খুব একটা বেশি হার্ড নয়। এরপরে আছে যে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 260 টাকা হলে বইটির দাম কত? অর্থাৎ বইটির অরিজিনাল দাম কত ছিল? 180 টাকা। এখন বেড়ে কত হয়েছে? 260 টাকা। 200 কত টাকা? 16 টাকা। তাহলে বিয়োগ করে নেব যে কত টাকা বইটার দাম বেড়েছে। তাহলে বইটার দাম বেরিয়েছে, এদিকে হলে গেল 6 আর এদিকে গেল 36। কত টাকা দাম বেড়েছে? 36 টাকা। এবার সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে ক্রয় মূল্যের ওপরেই লাভ বা ক্ষতি হয়। যদি না
আপনার প্রশ্নতে উল্লেখ থাকে যে বিক্রয় মূল্যের উপর লাভ বের করুন, তাহলে নর্মালি যদি কোনো কিছু আলাদাভাবে উল্লেখ না থাকে আমরা ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি যা হবে সেটা বের করবো। এই জায়গায় বইটার অরিজিনাল মূল্য কত, 180 টাকা, অর্থাৎ এইটাই ক্রয় মূল্য। তাহলে এইটা অরিজিনাল মূল্যটা কত, 180 টাকা, এর থেকে কত টাকা বেড়েছে, 36 টাকা বেড়েছে। তাহলে 100তে কত টাকা বাড়বে বের করে নেব, এটা কাটবো 18 দুগুণি 36, তাহলে কত পার্সেন্ট হয়ে গেল, 20%। এই হয়ে গেল দ্বিতীয় অঙ্ক, একদম সিম্পল প্রসেসে দ্বিতীয় অঙ্ক হয়ে গেল। যখন তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে ডাইরেক্ট এই অঙ্ক তোমার করতেই হবে না, একদম দেখবে মুখে মুখে অ্যান্সার দাগিয়ে দেবে। তো 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার চলে যাব 4 নম্বর অঙ্কতে। 4 নম্বর অঙ্ক দেখে নেব কি আছে। 4 নম্বর অঙ্কতে আছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% কম, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে কত কম। তাহলে দুটি সংখ্যা, একটা ধরে নেই 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা। বলেছে যে তৃতীয় সংখ্যার থেকে 20% কম, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা যদি আমি 100 ধরে নিই তাহলে এই সংখ্যাটা 20% কম মানে 80, আর এই সংখ্যাটা 25% কম মানে কত, 75। তাহলে আমাকে বলেছে যে এই সংখ্যাটা থেকে কত সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে কত কম। তাহলে প্রথম সংখ্যা কত, 80, দ্বিতীয় সংখ্যা কত, 5, তাহলে কত হয়ে যাবে, 80তে এটার পার্থক্য কত, 5, তাহলে 100তে কত হয়ে যাবে বের করে নেব, 5 চক্কে 5, 5 6 30, তাহলে এটা হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 4 25 100। তাহলে 4 দিয়ে 25 ভাগ করলে তোমার হয়ে যাবে, 4 দিয়ে যদি 25 আমরা ভাগ করি হয়ে যাবে 6×1/4, কত হয়ে যাবে অ্যান্সার, 6×1/4, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। ব্যাস, সিম্পল হিসাবে বলেছে তৃতীয় সংখ্যার থেকে একটা 20% কম, এটা 20% কম মানে 100 থেকে 20 কমিয়ে দিলে কত, 80, আর এটা 25 কম মানে 100 থেকে 25 কম হলে 75। বলেছে এইটার থেকে কতটা কম, তাহলে এইটার থেকে এইটার থেকে কতটা কম, তাহলে 5 এটার থেকে বিয়োগ করে দেবো 80 থেকে এটা ভাগ করলে 6×1/4 হয়ে যাবে অ্যান্সার। তো আশা রাখবো চতুর্থ অঙ্কটাও হয়ে গেছে। আর যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে আমাকে SMS করো, আমি সেই অঙ্কটার তোমাদের বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ এবার চলে যাব 5 নম্বর অঙ্কে, সুবীর দাসের বই 5 নম্বর অঙ্কে। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। ট্রেন ভাড়া বাস, তাহলে বাস প্রথমটা লিখে নিলাম বাস, দ্বিতীয়টা লিখে নিলাম ট্রেন, আর কি বলেছে বাস ভাড়া ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে, তৃতীয়টা ধরে নিলাম ট্যাক্সি, তাই তো। তাহলে বলেছে যে 50%, তাহলে ট্যাক্সির ভাড়ার থেকে তুলনা করেছে, তাহলে ট্যাক্স যেটার উপর তুলনা করবে সেটা কি 100 ধরে নেব। বলেছে যথাক্রমে 50% কম, তাহলে বাস ভাড়া এটার থেকে 50% কম মানে কত হয়ে যাবে, 50 হয়ে যাবে, তাই তো। আর সেম প্রসেসে বলেছে 40% কম, ট্রেন ভাড়া এটার থেকে 40% কম মানে এটা হয়ে যাবে কত, 60 হয়ে যাবে। তাহলে বলেছে যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত, তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, তাহলে বাস ভাড়া কোথায়, নিচে দিয়ে দেবো, ট্রেন ভাড়াটা জিজ্ঞাসা করেছে তাহলে এইটা উপরে দিয়ে দেবো, আর এটা কত হয়ে যাবে 100, তাহলে এটা কাটলে কত 2 হয়ে যাবে, তাহলে 120, কত অ্যান্সার হয়ে যাবে 120%। কত শতাংশ, 120। তাহলে শতকরা বের করতে বলেছে, যার জন্য আমরা এটা আউট অফ 100-এ বের করলাম 120। ওকে, তাহলে এই অঙ্কটা আশা করা কি বুঝতে পারছো। তো এবার চলে যাবো 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক দেখো, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তাহলে 75 সঙ্গে কোন সংখ্যাটির 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। একদম কোশ্চেনটা জাস্ট তোমাকে ঘোরানোর জন্য দিয়েছে, কিন্তু আমরা যদি কোশ্চেন অনুযায়ী অঙ্ক সাজাই তাহলে অঙ্ক দেখবে কিছুই না, নর্মাল। তাহলে আমি ধরে নিই এক্স, সংখ্যাটি কত, এক্স, তাই তো। সংখ্যাটি কি ধরে নিলাম, এক্স।
তাহলে বলেছে 75-এর সঙ্গে, তাহলে 75 লিখে দিলাম। এর সঙ্গে কি বলেছে, কোন সংখ্যার 75%, তাহলে আমার আসল সংখ্যা কত, এক্স, এক্স এর কত 75/100, এইটা কি বলেছে যোগ করলে সেই সংখ্যাটি বলতে কোন সংখ্যাটি, এক্স সংখ্যাটি, এক্স সংখ্যা হয়, তাহলে এইটা বললেই তো বলেছে সমান এক্স হবে। ব্যাস, এইটা তুমি করে দাও, আর কিছুই না। তাহলে এইটা দিয়ে আমরা এইটাকে কেটে দিই, তাহলে এটা হয়ে যাবে 3/4, তাই তো 3/4, তাহলে এই জায়গায় হয়ে যাবে 300 প্লাস 3x প্লাস 4x, তাহলে এক্স এর মান কি হয়ে যাবে 300, তাহলে সংখ্যাটি কি হয়ে যাবে 300 অ্যান্সার। জাস্ট সিম্পল ভাবে শুধু বলেছে 75-এর সঙ্গে কোন সংখ্যার, এক সংখ্যার 75% করে দিয়েছি, যোগ করলে তাহলে অর্থাৎ এই টোটালটা যোগ করলে বলেছে সেই সংখ্যাটাই হয়, সেই সংখ্যাটা বসিয়ে দিয়েছি, মাঝখানে শুধু এই সমানটা দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু নেই অঙ্কতে। তো হয়ে গেল 6 নম্বর অঙ্ক। এরপরে চলে যাব, একটু ফাস্ট করাবো, নাহলে অনেক অঙ্ক আছে, হবে না। 7 নম্বর অঙ্কে, 7 নম্বর অঙ্কে দেখো আছে এক্স এর 20% সমান ওয়াই এর 30%, তাহলে ওয়াই সমান এক্স এর শতাংশ কত, তাহলে এক্স এর 20% অর্থাৎ এক্স এর 20% লিখে দিই, এক্স এর 20% বলেছে যেহেতু, তাহলে এক্স ইন্টু 20/100, এক্স এর 20% বলেছে সমান ওয়াই এর কত বলেছে, ওয়াই এর বলেছে 30%, তাহলে এক্স ইন্টু 30/100, এইটা কাটাকাটি করলে কি হচ্ছে, এক্স ইস টু ওয়াই সমান 3:2, এইটা বলেছে। তাহলে বলেছে ওয়াই এক্স এর কত শতাংশ, ওয়াই সমান এক্স এর কত শতাংশ, তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে এক্স আমার কত হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে যদি আমি এইভাবে সাজাই, তাহলে এক্স এর মান কত 3 আর ওয়াই এর মান 2, তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে এক্স আমরা কি দেবো, নিচে এক্স এর ওপর ভিত্তি করে চাইছে, তাহলে এক্স এর ওপর ভিত্তি করে চাইলে এক্স এর মান কত 3 আর ওয়াই কত আপনার 2 শতাংশ চাইছে, তাহলে 200/3 এইটা হয়ে যাবে আপনার অ্যান্সার, তাই তো। এই হয়ে গেল 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে চলে যাবো 8 নম্বর দাগ, এটা বুঝতে পারছো আশা করি, আমি মুছে দিচ্ছি, আমার কাছে কোনো ডিজিটাল বোর্ড নেই, তো এই বোর্ডেই করাতে হচ্ছে, ডিজিটাল বোর্ড হলে হয়তো আর একটু ভালো করে বোঝানো যেত। তো বলেছে এক্স, পরের অঙ্কটা দেখো, পর 8 নম্বর, এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে এক্স সমান ওয়াই এর কত। তোমরা মনে রাখবে পাটিগণিতে যদি এক্স মাইনাস ওয়াই বা এইগুলো এই টাইপের অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কগুলো সবচেয়ে সোজা হয়। তোমার দেখে মনে হবে যে অঙ্কগুলো কঠিন, কিন্তু অঙ্কগুলো কঠিন নয়, অঙ্কগুলো সোজা হয়। তো তোমরা একদম, অনেকেই আছে এইসব দেখলেই হয়তো ভয় পেয়ে যাবে, অঙ্ক করতে একটু অসুবিধা হয়, সেরকম কিন্তু কিছু না। দেখো যেরকম আছে অঙ্কটা শুধু সেরকমই সাজাবো। কি বলেছে, এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, সুবীর দাসের বই, হ্যাঁ। এক্স মাইনাস ওয়াই এর 30% বলেছে, তাহলে 30% করে দিলাম সমান এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর কত বলেছে তোমার, সরি এইটা 50% বলেছে, তাহলে এটা 50 আর এইটা বলেছে তোমার 30%, তাহলে এটা এই হয়ে গেল, তাই তো। তাহলে 30%, তাহলে এইটা আমরা এইটা কেটে দেবো, এইটা কেটে দেবো, তাহলে এই 5 দিয়ে এই দুটোরে গুণ করলে 5x মাইনাস 5y সমান এই 3 দিয়ে একবার এইটাকে, এই 3 দিয়ে একবার এইটাকে গুণ করবো 3x প্লাস 3y, আসলে 3xটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 5x এই জায়গায় কি আছে প্লাস, তাহলে 5x মাইনাস 3x সমান কত হয়ে যাবে 2x, আর 3x আর 3y আছে, এটা সমানের ওই পাশে নিয়ে গেলে মাইনাস ওইটাকে কি প্লাস হয়ে যাবে, তাহলে 8y হয়ে যাবে, তাহলে কেটে দেবো এটা, তাহলে x:y সমান হয়ে যাবে 4:1। তো এই অঙ্কটাতে সেম এর আগে যে 7 নম্বরের অঙ্কটা বললাম যে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে 1, আর শতাংশতে বের করলে 400, এটা দিয়ে কাটলে কত হয়ে যাবে 25%, কত শতাংশ 25% হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। দেখো কিছুই নেই, অঙ্ক কিন্তু পুরোটাই দেওয়া ছিল, আমরা শুধু কাটাকাটি করেছি আর কিচ্ছু করিনি, কিন্তু অন্য অঙ্কে কিন্তু আমাদের ভাবতে হচ্ছিল কি কি করতে হবে, এটা কিন্তু কোনো ভাবার কোনো চান্স নেই, করতে ভাবতে হবে না, যার জন্য আমি বললাম এই অঙ্কগুলো তুলনামূলক অনেকটা সোজা হয়। তো 8 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে
আমরা চলে যাব 9 নম্বরের অঙ্ক। 9 নম্বর অঙ্কে বলছে এক ব্যক্তি ভাতা ডি এর বেতনের 140% ভাতা সহ মূল বেতন এত টাকা হলে মূল বেতন কত? তাহলে 140% ওনার কি হচ্ছে ভাতা পায় ডিএ, যারা সরকারি চাকরি করে তারা একটা ডিএ পায়। ডিএটা কি হয় তোমার দ্রব্যমূল্যের উপর ভিত্তি করে হয়। তাহলে কত পার্সেন্ট পায়? 140% ডিএ পায়। 140% ডিএ পায়, যার জন্য তার স্যালারি কত হয়? টোটাল এইটা স্যালারি হয়। যখন তোমরাও চাকরি পেয়ে যাবে তখনও বুঝতে পারবে ডিএ জিনিসটা কি। তো 140% ডিএ পাওয়ার ফলে তার স্যালারিটা এইটা হয়। যদি ডিএ বাদ দিত তাহলে তার বেসিক যে স্যালারি, অরিজিনাল স্যালারিটা কত সেইটাই চেয়েছে এই 9 নম্বর অঙ্কে, তাই তো? তাহলে ডিএ কত পায়? 140%। এই জায়গাটায় কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। আমরা যদি এই অঙ্কটা থেকে একটু জাস্ট বুঝে নিই, 20% যদি বলি তার মানে আমরা কত লিখি? 120, তাই তো? যখন শতকরায় বের করি, তাহলে এই জায়গায় বলেছে 140%, তার মানে আমরা কত লিখবো? 240, তাই তো? 100-র সাথে যদি 140 যোগ করে দিই তার মানে কত হয়ে যাবে? 240। তাহলে কি হয়ে যাবে আমাদের? 140% ডিএ পায়, অর্থাৎ তার টোটাল কত হচ্ছে? 240। যখন 240 হচ্ছে ডিএ আর অরিজিনাল নিয়ে, তার অরিজিনাল কত হচ্ছে? অরিজিনাল হচ্ছে তোমার 36,000 টাকা। অরিজিনাল তার টাকা কত হচ্ছে? 36,000 টাকা। কিন্তু সে কি চেয়েছে? শুধু অরিজিনাল ডিএ বাদ দিয়ে কত টাকা পায়? ডিএ বাদ দিয়ে তার অরিজিনাল টাকার পার্সেন্টেজ কত? 100। তার মানে 240-এ হচ্ছে 36,000 আর 100-তে কত? 240 কোথা থেকে আসলো? 140% ডিএ প্লাস 100 মানে 100 মানে অরিজিনাল বেসিক আর ডিএ মিলিয়ে টোটাল পার্সেন্টেজ হচ্ছে 240% সমান 36 আর 100-তে। এই বের করতে বলেছে। এটা কাটাকাটি করে দেবো। 6 দিয়ে 4 6 24, 6 6 36, 6 একে 6, 5 0। তাহলে কত হয়ে যাচ্ছে? 15 এত 15,000 টাকা হচ্ছে তার অরিজিনাল টাকা, তাই তো? অরিজিনাল টাকা হচ্ছে 15,000 টাকা। এই হয়ে গেল 3 নম্বর অঙ্ক। অর্থাৎ ডিএ যদি বাদ দেয় তাহলে তার অরিজিনাল টাকা 15%, অর্থাৎ 15,000 টাকা। ডিএ নিয়ে তার হচ্ছে 36,000 টাকা। তো এইটা বাদ দিয়ে দিলাম। এরপরে আসবো 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্ক দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম? তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে, তাহলে বাস আর এটা ট্রেন ধরে নিলাম। তাহলে ট্রেন ভাড়া কত? বাস ভাড়ার থেকে 60% বেশি। তাহলে বাস ভাড়া আমরা কত ধরে নিই? 100। তাহলে ট্রেন ভাড়া কত হয়ে যাবে? 160, 60% বেশি। বলেছে এইটার থেকে এটা তো 60% বেশি, তাহলে এইটার থেকে এইটা কতটা কম? এইটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 60। তাহলে 160-এ কম কত? তোমার 60। আর আমার কি সবসময় পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে পার্সেন্টেজে বের করবো। 4 4 16, 4 4 4 5 20, 2 দিয়ে 5, 2 দিয়ে 2 আর 2 দিয়ে 5। তাহলে কত হচ্ছে তোমার? 5, এটা হয়ে যাবে 2। তাহলে কাটাকাটি করলে 75/2 অর্থাৎ 37.5। কত হচ্ছে? 37.5, অর্থাৎ 37 বইয়ে এই ফরম্যাটে দেওয়া আছে, 37.5 দেওয়া আছে। তাই অ্যান্সার কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে। বলেছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, লিখে দিয়েছি। বলেছে উল্টো বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে কত কম? তাহলে কম কত? 60 কম। তাহলে 160-এ 60 কম, 100-তে কত? জাস্ট সিম্পলি করে দিলে 1 লাইনের অঙ্ক, খুব একটা সময় লাগবে না। তো হয়ে গেল, এটা 10 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে চলে যাবে 11 নম্বর অঙ্কে। এরকম অঙ্কই কিন্তু পুলিশের পরীক্ষায় আসবে। তো 11 নম্বর অঙ্কে চলে আসবো। 11 নম্বর অঙ্কে আছে 160-এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে? কিছুই না অঙ্কে, 160-এর বলেছে 15%-এর সাথে যা বলেছে সেটাই করব। 15%-এর সাথে কত যোগ করলে, কত মানে আমরা জানি না, এক্স ধরে নিলাম, এক্স যোগ করলাম। তাহলে কত হবে? 240-এর 25%-এর সমান হবে। তাহলে 240-এর 25% লিখে দিয়ে দিলাম সমান দিয়ে, বলেছেই সমান হবে, তাহলে এই সমানটা লিখে দিলাম এই জায়গায়। তাহলে এই জায়গায় কাটাকাটি করে নিই, 5 দিয়ে
5 দুগুণে 10, 3 5 15, 2 দিয়ে 8, 3 8 কত 24 প্লাস এক্স সমান এই জায়গায় কাটাকাটি করে নিই, 25 দিয়ে 4 25 4 6 24, এটা কত হয়ে যাচ্ছে 60 কাটলে, তাহলে এক্স সমান এই 24টা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে 36। অ্যান্সার কত 36। একদম 11 দাগের অঙ্ক দেখে নাও। বলেছে 160-এর 15%-এর সাথে কত যোগ করলে কত জানি না, তার জন্য এক্স যোগ করে দিয়েছি। তাহলে 240-এর কত পার্সেন্টের সমান হবে, জাস্ট সিম্পলি এক্স যোগ করে দিয়েছি, দেন কাটাকাটি করে দেবে, অঙ্ক হয়ে যাবে। জাস্ট সিম্পল ফরম্যাটে অঙ্ক করে এইভাবে অঙ্ক শিখলে কিন্তু তোমাদের পরবর্তীকালে যে বড় অঙ্কগুলো আসবে, যেগুলো পরীক্ষায় হয়তো আটকে যাবে, সেগুলো কিন্তু করতে সুবিধা হবে। ডাইরেক্ট অঙ্ক করা যায়, সেটা আরেকটু অ্যাডভান্স হলে সেইভাবে করাবো। তো এখন যেহেতু আমি বললাম বেসিক লেভেল থেকে অঙ্ক করাচ্ছি, তাই এইভাবে একটু বোঝার জন্য একটু ব্রড করে করছি। তারপরে 12 দাগের অঙ্ক দেখো, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, বরুণের আয় অরুণের থেকে কম। সেম প্রসেসে 10 নম্বরের অঙ্ক, আর এটা একই। তো অরুণের আয় বরুণের থেকে বলেছে কত 30% বেশি, তাহলে এটা হচ্ছে বরুণ আর এটা হচ্ছে অরুণ, তাই তো? তাহলে এর আয়ের থেকে মানে এর আয়ের থেকে কত কম, সেটা বলে যে 130-এর 30, তাহলে 100-তে কত বের করে নেবেন, হয়ে যাবে 300/13, 300/13, 300/13 হয়ে যাচ্ছে। তাহলে 13-রে ভাগ করবো, যেহেতু অঙ্কেতে ফ্র্যাকশানে আছে, তো 13 দুগুণে কত তোমার হয়ে যাচ্ছে 26 আর 40, 3 13 39, তাহলে থাকছে কত আমার, দুটো নিয়ে নেব, তাহলে হয়ে যাবে তোমার, দুটো নিয়ে নিলে 7 হয়ে যাবে, কত হয়ে যাবে 7, একটা 0 নিয়ে নিলে 100 হয়ে যাবে 7 দিয়ে, 3 7 21-এর 1 হাতে আমার 2 আর 9 91, যাই হোক এইভাবে কন্টিনিউ হতে থাকবে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। কিছুই না, অঙ্ক জাস্ট যতটা বেড়েছে আবার এইটার থেকে কমাতে হবে। প্রথমে তো আমরা 100-র ওপর ধরে করেছি, কিন্তু এটা বলেছে উল্টোটা বলেছে, অরুণের থেকে আয় কতটা কম, সো এইভাবে অঙ্ক হয়ে যাবে। এরপরে 13 দাগের অঙ্ক দেখো, চিনির মূল্য 20% বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। সেম 100 সমান 120 করে দেবে, তাহলে 120-তে 20, 100-তে কত করে দেবে, এটা আর করাচ্ছি না 13 দাগ। সেম বা একই অঙ্ক বারবার করে কোনো লাভ নেই, এটা তোমরা আশা রাখি পারবো, শুধু ভাষাটা আলাদা, অরুণ বরুণ, কোথাও দাম বাড়লো কত কমাতে হবে এরকম করে দেবে, বাস অঙ্ক কিন্তু তোমার একই থাকবে। 14 দাগের অঙ্ক দেখো, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। একই অঙ্ক পরপর দেওয়া আছে, এইটাও সেম হবে, 20% বৃদ্ধি পেয়েছে মানে 120 হয়ে গেছে, এটা কত কমাতে হবে, 100-তে আনতে গেলে 20 কমাতে হবে, 100-তে কত কাটাকাটি করে দেবে, বিন্দাস অঙ্ক হয়ে যাবে, যা কাটাকাটি করবে অঙ্ক হয়ে যাবে 50/3, অর্থাৎ 16 × 2/3 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, যাই হোক এই অঙ্কগুলো আর করাচ্ছি না। এরপরে 15 দাগটা দেখি, একই অঙ্ক আছে নাকি। 15 দাগ বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে এবং পরে 20% কমে গেলে মোটের ওপর তার বেতন কত অপরিবর্তিত থাকে। এই অঙ্কটা কিন্তু খুব ভালো, যে এই অঙ্কটা করতে গেলে কিন্তু তোমাকে দুটো প্রসেসে করতে হবে। দেখো আমি নর্মাল যেই প্রসেস অঙ্ক করাচ্ছি সেই প্রসেসেই করছি। বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে, অর্থাৎ আমি যদি ধরে নিই 100% যদি বেতন থাকতো, তাহলে কত হয়ে গেছে এখন 20% বেড়ে 120। তাহলে বলেছে পরে আবার 20% কমে যায়, তাহলে 20% কমে যায় মানে 100-তে কমে কত 80, 20% কমে যায়, তাহলে কাটাকাটি করে দেবো, 8 × কত 96, তাহলে বেতন আলটিমেটলি কত হচ্ছে আমার, যেটা 100 বেতন ছিল সেটা এখন কত হচ্ছে 96, অর্থাৎ 4% কি হচ্ছে হ্রাস পাচ্ছে, তাই তো? উত্তর কি হয়ে যাবে 4% হ্রাস পাচ্ছে। এইবার এই অঙ্কগুলো অনেক সময় আসলে ঘুরিয়ে দিলে অনেকেই বুঝতে পারো না, তো এর জন্য 4টে সূত্র লেখাচ্ছি, যদি কেউ এইভাবে বুঝে থাকো তো এইভাবেও করতে পারো, আবার 4টে সূত্র লেখাচ্ছি, সূত্র দিয়েও করতে পারো মুখে মুখে। তো এইটা হচ্ছে অরিজিনাল প্রসেস, যে 100 ছিল 120 হয়ে গেছে, তা আবার বলেছে 20% কমাচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে 96%, অর্থাৎ প্রথমে আমার 100% ছিল সেটা হয়ে গেল কত 96%, অর্থাৎ 4% কি হচ্ছে হ্রাস পাচ্ছে। সেই হিসাবে আমি যদি এই অঙ্কগুলি অন্যভাবে করি, জাস্ট অন্যভাবে করলে এই 4টে সূত্র লেখাচ্ছি, 4টে সূত্র তোমরা মনে রাখো।
যদি ধরে নাও এ বি সূত্র, যদি দুটোই বাড়ে, যেমন এইটা একটা বাড়লো একটা কমলো, তাহলে একটা বাড়লো মানে 20% বাড়লো, আর যদি যেটা বাড়বে সেটা ধরে নিই প্লাস, আর যেটা কমবে সেটা ধরে নিই মাইনাস, তাই তো? তার মানে একটা বাড়ছে একটা কমছে, তাহলে কি হয়ে যাবে এ মাইনাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100, তাই তো? এটা হচ্ছে 1 নম্বর সূত্র। সেম প্রসেসে যদি এটার উল্টো হয়, একটা কমছে একটা বাড়ছে, তাহলে 2 নম্বর সূত্র কি হয়ে যাবে? 2 নম্বর সূত্র কি হয়ে যাবে? মাইনাস এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। সেম প্রসেস যদি দুটোই বাড়ে তাহলে কি হয়ে যাবে? দুটোই যদি বাড়ে 3 নম্বর সূত্র কি হয়ে যাবে? এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, দুটো যদি বাড়ে। এবার যদি দুটোই যদি কমে তাহলে কি হয়ে যাবে? 4 দাগে এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে রাখবে এটা মাইনাস এ বি বাই 100। ব্যাস, এই 4টে সূত্র করলেই কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমার একদম হয়ে যাবে। যেমন আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, প্রথমে কমেছে অর্থাৎ প্রথমে বেড়েছে তারপরে কমেছে, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। এর মধ্যে কমন কিন্তু এই জায়গাটা ফ্যাক্টর করে, অর্থাৎ এই যে দেখো এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায়, অর্থাৎ 3টে সূত্রতেই মাইনাস, শুধুমাত্র যখন দুটোতেই বাড়বে তখনই দেখো প্লাস, বাকি সব জায়গায় কিন্তু মাইনাস আসছে। ব্যাস, আর যখন বাড়বে তার আগে প্লাস হবে, আর যখন কমবে তার আগে মাইনাস হবে। কিন্তু এই জায়গার যে মাইনাস প্লাসগুলোই গন্ডগোল হয়। এই জায়গার মাইনাস প্লাসগুলো মনে রাখবে যে যখন দুটো বাড়বে তখনই শুধু ওই জায়গাটায় প্লাস হবে, ব্যাস এইটুকু মনে রাখলে হয়ে যাবে। তাহলে আমাদের অঙ্ক হিসেবে কি আসছে? প্রথমে বাড়ছে 20% বাড়ছে, তারপরে কি হচ্ছে 20% আমাদের কি হচ্ছে কমছে, তারপরে কি হচ্ছে, তাহলে আমরা কি লিখবো? -20 ইন্টু 20/100। এইটাই তো আমাদের অঙ্কের অনুযায়ী। তাহলে এটা কেটে দেবো, তাহলে এইটা আর এইটা 20 থেকে 20 বিয়োগ করলে কত? 0 হয়ে যাচ্ছে মাইনাস, আর 2 অক্ষে 2, সরি 2 দুগুণে কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। তাহলে কত হয়ে যাচ্ছে? -4। যদি উত্তর মাইনাসে আসছে তাহলে বলবে হ্রাস পাচ্ছে, আর যদি উত্তর যদি প্লাসে আসছে তাহলে বলবে যে তোমার বৃদ্ধি পাচ্ছে। ব্যাস, তাহলে এইটার উত্তর আমাদের কি আসলো? মাইনাসে। তাহলে কি হয়ে যাবে? উত্তর মাইনাসে আসলো মানে হ্রাস পাচ্ছে, আর উত্তর যদি প্লাসে আসতো তাহলে বৃদ্ধি পেত। ব্যাস, অঙ্ক হয়ে গেল। এই প্রসেসটা মনে রাখো, সূত্রগুলো লিখে রাখো। আশা রাখছি এই প্রসেসে কিন্তু এই অঙ্ক কিন্তু তোমার করতে হবে না, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে করে দেখালাম। এটা করতে হবে না, ডাইরেক্ট কিন্তু তোমার মুখে মুখে চলে আসবে। তুমি জানো 20% এই জায়গায় বসালে, 20% বসালে এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, আর এই জায়গায় 20 ইন্টু 20/100 মানে দুটো 0 কেটে 4 হয়ে যাচ্ছে, তো -4 হয়ে যেত। ব্যাস, এটা মনে রাখবে। তাহলে তোমাদের এই টাইপের যত অঙ্ক আছে, বাড়ুক কমুক বা দুটোই বাড়ুক বা দুটোই কমুক, কোনো অসুবিধা হবে না। তো সূত্র মুছে দিচ্ছি, চলে যাব পরের অঙ্কতে। পরের অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার আয় 10% কমলে যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? তাহলে বলেছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তাহলে এক ব্যক্তির আয়টা আমি ধরে নিলাম 100, তাহলে আয় কত ধরে নিলাম? 100। তাহলে 10% কি করে? সঞ্চয় করে। তাহলে সঞ্চয় কত? কি বলেছে? 10% কি হচ্ছে? সঞ্চয় করে, তাই তো? সঞ্চয় কত? 10% মানে 100 10% মানে কত হচ্ছে? 10, তাই তো? অর্থাৎ ব্যয় কত তার? তাহলে 100 টাকা আয় করে, সঞ্চয় করে 10 টাকা, অর্থাৎ নিশ্চয়ই 90 টাকা কি করবে? সে ব্যয় করবে। এবার দেখি অঙ্কতে কি বলছে। অঙ্কতে বলছে যে তার আয় 10% কমলো। তার আয় কোথায়? এই আয় 10% যদি কমে যায়, আয়ের সোজাসুজি আয় যদি 10% কমে যায় তাহলে আয় কত হয়ে যাবে? এখন 90। বলেছে সঞ্চয় কিন্তু একই থাকবে। সঞ্চয় কি থাকবে? একই থাকবে। তাহলে সঞ্চয় তার কি থাকবে? একই থাকবে, তাই তো? সঞ্চয় একই থাকলে বলেছে তার সঞ্চয় একই থাকবে, তার শতকরা খরচ কত কমবে? তাহলে সঞ্চয় যদি একই থাকে তাহলে এখন খরচ অর্থাৎ ব্যয় বা খরচ, ব্যয়টা কত হয়ে যাবে তার? 80 টাকা। আগে ব্যয় কত ছিল? 90 টাকা। এখন ব্যয় কত? 80 টাকা। তাহলে কমছে কত? 90 তার ব্যয় কত কমছে? 10। আর 100-তে কত কমবে পার্সেন্টেজ আনলে? তাহলে 100/9, এইটা হয়ে যাবে অ্যান্সার।
অ্যান্সারটা বইয়ের মধ্যে অন্যরকমভাবে দেওয়া আছে 100/9-কে যদি আমি ভাঙি তাহলে 11/1/9 হবে। এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। বুঝতেই পারছো অঙ্কটা একদম গ্রাফ করে বুঝিয়ে দিলাম, অঙ্ক কিন্তু ক্যালকুলেশনই নেই, একদম শুধু গ্রাফে তোমার বুঝতে হবে আর কিছু নেই। 100 টাকা আয় ছিল, এই অঙ্ক আসলে কিন্তু তোমাদের 100 ধরে করলে একটু সুবিধা হয়। তো এটা হয়ে গেল এই অঙ্ক। এটা কত দাগ ছিল? এটা কিন্তু একটু ভালো অঙ্ক ছিল, তো এই অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো খুব চান্স আছে। এরপরে 17 দাগ, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার বৃদ্ধি পেলে 20% এবং 30% বৃদ্ধি পেলে মোটের ওপর শতকরা বৃদ্ধির হার কত? তাহলে পরপর দুবার বলেছে 20% ও 30% করে বৃদ্ধি পেল, একদম এবার তো আমরা করতেই পারবো আশা রাখি। পরপর দুবার কেরোসিন তেলের মূল্য যদি পরপর দুবার 20% এবং 30% বৃদ্ধি পায়, মোটের ওপর শতকরা বৃদ্ধির হার কত? তাহলে 20% আর 30% দুবার বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা সূত্রটা কি বলেছিলাম আরেকবার লিখে নিই। দুবার যদি বৃদ্ধি পায় সূত্রটা কি বলেছিলাম? a + b + ab/100, এটা লিখেছিলাম তো। তাহলে দুবার বৃদ্ধি পেয়েছে, একবার হচ্ছে 20, একবার কত 30, + 20 × 30/100, তাই তো। 0 0 কেটে দেবো, এর জায়গায় কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। 20 আর 30 যোগ করলে 50 + 6 কত হয়ে যাবে? 56। আগে কি আসছে? প্লাস আসছে, মানে কত? এটা বৃদ্ধি পাবে কত? এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 56%। একদম এক চান্সে অঙ্ক হয়ে যাবে, শুধু সূত্রটা মনে রাখো। তো সূত্রগুলো লিখে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে 18 দাগের অঙ্ক চলে যাব। 18 দাগ, এইবার একটু অঙ্ক করে আস্তে আস্তে ভালো লাগছে, প্রথম দিকের অঙ্কগুলো করতে খুব ভীষণই বোরিং লাগে। তো 18 দাগের অঙ্ক, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? ব্যাস একই বলেছে, প্রথমে বলেছে বৃদ্ধি, পরে বলেছে হ্রাস। তাহলে আমরা কি সূত্র? a - b - ab/100, তাই তো। যেহেতু একটা বৃদ্ধি একটা হ্রাস, আমি তো বলেইছি অনলি ফর যখন দুটোই বাড়বে তখনই এই জায়গায় প্লাস হবে, আর বাকি ক্ষেত্রে এটা বৃদ্ধি পেয়েছে মানে প্লাস, আর এটা হ্রাস পেয়েছে মানে মাইনাস, আর বাকি এই জায়গায় প্লাস মাইনাসটা অনলি ফর প্লাস হবে যখন দুটোই বৃদ্ধি পাবে, বাকি সব ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে কি বলেছে? প্রথমে 20% এবং পরে 10%, তাহলে প্রথমে 20 এবং পরে 10 বিয়োগ 20 × 10/100, তাহলে কাটাকাটি করে দিই, কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তাহলে 20 থেকে 12 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 8%। এটা কিন্তু প্লাসে আসছে, তাহলে এটা কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে। এটা প্লাসে আসছে, তার মানে এটা কি হবে? বৃদ্ধি পাবে, তাই তো, বৃদ্ধি পাবে। হয়ে গেল। একদম এই অঙ্কগুলো কিন্তু একদম সিম্পল অঙ্ক, জাস্ট তোমাদের এই 4টে সূত্র লিখে দিলাম। আরও অন্যান্য চ্যাপ্টারও কিন্তু এই অঙ্ক কাজে দেবে, যেমন তুমি লাভ ক্ষতি করতে যাবে, এগুলো করতে যাবে, তো সব ক্ষেত্রেই কাজে দেবে। তারপর যে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেলে মোট হ্রাসের, একই অঙ্ক বারবার দিচ্ছে, এইটাই এই অঙ্ক লাস্ট করাবো, তারপরে কিন্তু অন্য অঙ্কগুলো করাবো। দুবার হ্রাস পাচ্ছে মানে দুবার হ্রাস করলে আবার সূত্রটা বলে দিচ্ছি, 1 + b ব্র্যাকেট দিও -ab/100, তাহলে দুবার হ্রাস পাচ্ছে মানে কত পার্সেন্ট বলেছে? 40% এবং 10%, তাই তো, -40 × 10/100, এটা তাহলে কত হয়ে যাচ্ছে? 4, আর এটা কত হয়ে যাচ্ছে? 50। 50 - 4 কত হয়ে যাচ্ছে? 46% হ্রাস পাবে। কত পাবে? 46%। তাহলে কত হয়ে যাবে অ্যান্সার? 46%। জাস্ট সিম্পলভাবে এইভাবে অঙ্কগুলো করে দেবে। এই অঙ্কগুলো আসলে, আশা রাখি এই অঙ্কগুলো আসলে তোমাদের আর ভুল হবে না। তো দেখবো এবার 20 দাগের অঙ্কটা দেখব। পরীক্ষায় 5 নম্বর 36%, এক ছাত্র 90 পরীক্ষায় বলেছে 5 নম্বর কত? খুব ভালো, এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়। 5 নম্বর হচ্ছে 36%, তাই তো। তাহলে বলেছে যে এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে, তাহলে 190 নম্বর ছাত্রটা পেয়েছে, আর কত নম্বরের জন্য ফেল করেছে? 35 নম্বরের জন্য। তাহলে আমরা জানি 5 নম্বর হচ্ছে 36%, তাহলে ছেলেটা কত পেয়েছে? 190। যদি ছেলেটা আরও 35 নম্বর পেতো তাহলে তো ছেলেটা পাস করতো, সেটা তো আমরা বুঝতে পারছি। তাহলে 190-এর সাথে 35 কি করে দেবো? যোগ দিয়ে দেবো। যোগ দিলে 5
2 2 225। তাহলে পরীক্ষায় 5 নম্বর কত? 225। কারণ আমরা জানি 190 যেই ছেলেটা পেয়েছে সে 35 নম্বরের জন্য ফেল করেছে। তো 35 যদি 90 এর সাথে যোগ দিই তাহলে তো 5 নম্বরটা বেরিয়ে যাবে। 5 নম্বর হচ্ছে 225 আর পার্সেন্টেজ কত? 36%। তাহলে কি বলেছে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে পরীক্ষার মোট নম্বর কত? তাহলে 36% আমি সমান জানি কি 225। তাহলে 36% 5 নম্বর। আবার 5 পার্সেন্টেজ আর 5 নম্বর হচ্ছে 225। তাহলে 36 সমান 225 আর 100 সমান কত? বের করলে আমাদের সিম্পল ওয়েতে জাস্ট অঙ্ক বেরিয়ে যাবে। 4 দিয়ে যদি এটা কাটি 9 আর এটা হয়ে যাবে 25। 9 দিয়ে 25 25 কত? 625। কত হয়ে যাবে? 625 নম্বর। 625 নম্বর কত হয়ে যাবে অ্যান্সার? 625 নম্বর। এটা হয়ে গেল 20 দাগের অঙ্ক, সুবীর দাসের 20 দাগের অঙ্ক। তো একদম সব অঙ্ক ধরে ধরে করাচ্ছি, আশা রাখি তোমরা বুঝতে পারছো। তো এবার আরেকটা অঙ্ক 21 দাগের অঙ্ক করাচ্ছি। 21 দাগের অঙ্কটা দেখো, বলেছে এক পরীক্ষায় 5 নম্বর 30%। সেম 5 নম্বর কি বলেছে? 30%। এটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। পরীক্ষার মোট নম্বর কত? এবার বলেছে 85 পেয়ে 10 নম্বরের জন্য পাস করেছে, অর্থাৎ 85 যে নাম্বারটা পেয়েছে সেটা 5 নম্বরের থেকে 10 নম্বর বেশি। অর্থাৎ 85 যে নাম্বারটা পেয়েছে সে কত নম্বরের জন্য পাস করেছে? 10 নম্বর। অর্থাৎ 10 নম্বর যদি সে নাও পেতো সে কী হতো? 75 নম্বর পেতো, তবুও সে পাস করতো, তাই তো? তাহলে 75 নম্বর কি 5 নম্বর আর পার্সেন্টেজ কত? 30%। তাহলে 30 সমান 75 আর 100 সমান কত? যদি এটা কেটে দিই 3 দিয়ে এটা কাটি, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে অরিজিনাল নাম্বার কত তোমার? 250। পরীক্ষার অরিজিনাল নাম্বার কত? 250। অরিজিনাল নাম্বার বের করতে গেলে সবসময় 100তে বের করতে হবে। ব্যাস হয়ে গেল এটা। এবার চলে যাব 22 দাগের অঙ্ক। বলেছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল, এতে তার আয় বা কত কমবে বা বাড়বে? সেম অঙ্ক একদম, যেটা বাড়ছে আর একবার কমছে। তাহলে 20, এটা আর করাচ্ছি না, ডাইরেক্ট করাচ্ছি। 20% বৃদ্ধি পেলো আর আয় 20%, যাত্রীও 20% কমে গেল। তাহলে 20 × 20/100। বাস, এটা কিন্তু আর বোঝাচ্ছি না, অনেকবার বুঝিয়েছি। এটা কেটে যাবে, তাহলে -4। 4% কী হবে? হ্রাস পাবে। কত হবে? 4% হ্রাস পাবে। উত্তর হয়ে গেল এটার। তো এই অঙ্ক কিন্তু আর বোঝাবো না, এই অঙ্কগুলো আশা রাখি তোমরা বুঝতে পারছো। 23 দাগের অঙ্ক, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে এবং উভয় বিষয়ে, তাহলে কি বলেছে? ইংরেজিতে কত পার্সেন্ট? ইংরেজিতে বলেছে 40%। আর 30% কি হচ্ছে? ম্যাথে হচ্ছে 30%। ম্যাথে 30% ফেল করে। এই দুটো সাবজেক্টে, একটা সাবজেক্টে 30%, একটা সাবজেক্টে 40% ফেল করে। উভয় বিষয়ে 15% ফেল করে। উভয় বিষয়ে, বোথে কি করে? উভয় বিষয়ে 15% ফেল করে। তাহলে বলেছে যে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? তাহলে কতজন ফেল করে উভয় বিষয়ে? 15%। অর্থাৎ এই 15%টা এইটার সাথেও কিন্তু অলরেডি যুক্ত হয়ে আছে, এইটার সাথেও যুক্ত হয়ে আছে। তাহলে 15% আমরা কি করব? 40 যোগ 30 এইরকম অঙ্ক থাকলে যোগ করে নেব। প্রথমে যেই সাবজেক্টগুলো বলবে সেগুলো যোগ করে নেব। তাহলে কত হয়ে যাচ্ছে? 70%। তারপরে একবার উভয় বিষয়টাকে বিয়োগ করে নেব, কারণ এটা দু জায়গায় যোগ আছে, তাই তো? তো আমরা এক জায়গা থেকে বিয়োগ করে নেব, তাহলেই তো হয়ে যাবে। জাস্ট দু জায়গায় যেহেতু যোগ আছে, তো এক জায়গা থেকে বিয়োগ করলে অরিজিনাল সংখ্যাটা পেয়ে যাব। তো এইটার প্রসেস হচ্ছে এইটা, এক জায়গা থেকে বিয়োগ করে নিলাম, তাহলে কত হয়ে যাবে? এটা তোমার হয়ে যাচ্ছে 55%, তাই তো? এত পার্সেন্ট কী করে? ফেল করে। তাহলে পাস করে কত? 100-র মধ্যে যদি 55% ফেল করে, তাহলে পাস করবে তোমার কত পার্সেন্ট? 45%। কত পার্সেন্ট? 45% কী করবে? পাস করবে। এই অঙ্কের প্রসেসে যখন আসবে তখন একদম সিম্পল ওয়ে, যে প্রথমে এই দুটোরে যোগ দিয়ে নেবে, যতগুলো সাবজেক্ট থাকবে, আরও সাবজেক্ট থাকলে যোগ দিয়ে নেবে,
এবং উভয় বিষয়টাকে তুমি একবার বিয়োগ করে দেবে, জাস্ট বিয়োগ করে দিলে তাহলে কিন্তু 55%। এটা কি হচ্ছে, যেহেতু ফেল করে বলেছে, তাহলে পাস কত করবে তার উল্টোটা 45%। ব্যাস, এই অঙ্কটা হয়ে গেছে। তো এর পরের অঙ্কটা ঠিকঠাক আসেনি, যে আমায় সেন্ড করেছে, তো ডাইরেক্ট 24 থেকে 25-এরটায় চলে যাচ্ছি। 25-এরটায় চলে যাচ্ছি, ঠিকঠাক দেখা যাচ্ছে না। একটি শহরের জনসংখ্যা 25 লাখ। একটি শহরের জনসংখ্যা 1,80,000 প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? একদম যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আর এই অঙ্কটা একদম সেম। কত বলেছে? এইটা, তাই তো? এইটা বলেছে। এটা আমি আর ক্যালকুলেশন করছি না। তাহলে প্রতি বছর 10% হারে, তাহলে প্রথম বছর কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে 110/100। দ্বিতীয় বছর কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে 110/100। ঠিক আছে, এইটা করে কাটাকাটি করে দেবে, যা আসবে অ্যান্সার ওইটাই অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 121কে যদি 18 দিয়ে গুণ করি, 8 16 6 1 9 1 2 1 8 7 1 2, 217800। এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে অ্যান্সার। তো এইটা যখনই আসবে, যত বছর বলবে এইভাবে তত বছর আস্তে আস্তে বাড়ে। 3 বছর বললে আবার 110/100, যত বছর বলবে বাড়াতে। আর যদি পূর্বে বলে তাহলে কি করতে হবে? কমাতে হবে। কিন্তু যত বছর বলবে তত বছর এইভাবে লিখে দেবে। জাস্ট এই অঙ্কতে এইভাবে করলেই হয়ে যাবে। সেম প্রসেসে আছে। পরের অঙ্কটা দেখে নাও। একটি শহরে বর্তমান জনসংখ্যা বলেছে এতজন, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছরের আগে জনসংখ্যা কত? তাহলে এখন বর্তমানে জনসংখ্যা এত হয়েছে, এটা কত দাগে? 26 দাগের অঙ্ক। প্রতি বছর বলেছে 10% হারে বৃদ্ধি পেয়ে এই শতাংশটা হয়েছে, এত জনসংখ্যা হয়েছে প্রতি বছর 10% হারে বাড়ার ফলে। তাহলে 3 বছর পূর্বে কত? তাহলে আমি কি বললাম একটু আগে? 3 বছর 10% হারে বেরিয়েছে, মানে কমাতে হবে। সরি, 10% হারে মানে কি হচ্ছে? কমাতে হবে। তাহলে 110-এ 100 ইন্টু 100 ইন্টু 100 বাই 3 বছর আগে বলেছে, সরি 110, 3 বছর আগে বলেছে। তাহলে কি হয়ে যাবে? পূর্বে বললে উল্টো হয়ে যাবে, আর যদি সামনে যায় তাহলে কি হয়ে যাবে? ঠিকভাবে হবে। আর যদি পেছন দিকে যায় তাহলে এই ভগ্নাংশটা তার উল্টো হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে এটার অঙ্ক। জাস্ট এটা কেটে দাও, 11 দিয়ে এটাকে কাটো, আবার 11 দিয়ে কাটো, দিয়ে এটাকে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 6। অর্থাৎ এইটা হয়ে যাবে আপনার 6000। কত হয়ে যাবে? 6000। তাহলে 3 বছর আগে কত ছিল? 6000। জাস্ট সিম্পলি কাটাকাটি করে দেবেন। যদি পূর্বে বলে তাহলে উল্টো এইভাবে করবেন, আর যদি সামনের দিকে যায় তাহলে আপনি এটাকে উল্টে দেবেন জাস্ট। তো 26 দাগের অঙ্ক হয়ে গেল। এরপর 27 দাগ বলেছে, এক গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি উড়িয়া। তাহলে বলেছে একটা গ্রন্থাগারে 40%, অর্থাৎ 100টা যদি বই থাকে তার মধ্যে 40টা কি বই? ইংরেজি, ইংলিশ। বাকি বইয়ের 40% বলেছে হিন্দি। তাহলে বাকি আর কতগুলো বই রইলো? 60 বই। 60টা বইয়ের 40% যদি আমি করে নিই তাহলে কত হয়ে গেলো? 24টা। 24টা বই, 60টা বইয়ের মধ্যে 24টা বই কি আছে? হিন্দি, তাই তো? হিন্দি। তাহলে 60-এর থেকে আর 24 বিয়োগ করলে কত থাকে? 36। তাহলে এই 36টা কি আছে? আর এই 36টা কি আছে? কি বই বলেছে? বাকি বই উড়িয়া। এটা কি বলছে? বাকি বই উড়িয়া। তাহলে বাকি বই উড়িয়া, এই 36% বই কি হচ্ছে তোমার? উড়িয়া বই। যদি হিন্দি বইয়ের সংখ্যা এত হয় তবে মোট বই। তাহলে হিন্দি বইয়ের সংখ্যা বলে দিয়েছে, এটা তো আমাদের পার্সেন্টেজ বেরিয়েছে, হিন্দি বইয়ের সংখ্যা বলে দিয়েছে 4800। তাহলে 24% বই সমান 4800 বই। তাহলে 100% বই সমান কত? এটা দিয়ে কাটলাম 2, তাহলে কত হয়ে গেল? 20,000। কত হাজার বই আছে? 20,000 বই আছে গ্রন্থাগারে। একদম জাস্ট এইটাকে 40%, আর এই জায়গায় ওই একটা বাকি যেটা বলেছে, বাকি
এই বাকির জন্যই অঙ্কটা অন্যরকম হয়েছে, বলেছে বাকি বইয়ের 40%, অর্থাৎ 40% বই তো ইংরেজি, তাহলে 100 থেকে আর বাকি রইলো 60, 60-এর 40% হচ্ছে তো আপনার 24%, এই 24% বই সমানই 48%। জাস্ট এইভাবে করলেই এটা হয়ে যাবে। তারপরে আবার সেম অঙ্ক দিয়েছে, 15% বৃদ্ধি পেল এবং 20% কমে গেল, বাড়ছে এবং কমছে, এই অঙ্ক আবার দিয়ে দিল। তো এই অঙ্ক আপনি করে নেবেন। এই অঙ্কটা আমি আর করাচ্ছি না, 80টা একদমই, 28-এরটা একদমই সোজা হয়ে যাবে। তারপরে 29 দাগের, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিন ব্যবহার কমানো হলে খরচ 4% বেড়ে গেল। তাহলে এই অঙ্কটা কিন্তু ভালো। ধরে নিই খরচ আর মূল্য ধরে নিই, তাহলে আগে ধরে নিই 100 টাকায় 100 লিটার কেরোসিন পাওয়া যেত, 100 টাকায় 100 লিটার কেরোসিন পাওয়া যেত। এখন কেরোসিনের দাম কত বেড়েছে? 130, মানে অর্থাৎ 30% বেড়ে গেছে না, বলেছে 30% বেড়ে গেছে। আর এইটাও বলেছে খরচ 4% বেড়ে গেছে, তাহলে 104, তাই তো? তাহলে বলেছে যে কেরোসিনের মূল্য ব্যবহার কি হারে কমানো হয়েছিল। যদি খরচ অপরিবর্তিত রাখতে হয় তাহলে কেরোসিনের মূল্য ব্যবহার কি হারে কমাতে হবে। তাহলে 130-এর থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 130-এর থেকে 104 বিয়োগ করলে 26, তার মানে 130-এ আপনার কমাতে হবে কত? 26, আর 100-তে কমাতে হবে কত? এটা দিয়ে সিম্পলি এটাকে কাটাকাটি করে দেবেন, 20%। বর্তমানে কত কমাতে হবে? 20% কমাতে হবে। ব্যাস, এইটা করলেই কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাবে। এবার লাস্ট অঙ্ক, আজকে 30 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা করেই কিন্তু আজকে রাখবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা শতকরা একটু হলেও বুঝতে পারেন তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে বা টেলিগ্রামে যদি রেসপন্স ভালো দেখি তাহলে আমি এর পরের আর যে বাকি অঙ্কগুলো আছে সেগুলোও করিয়ে দেবো, বা অন্য কোনো চ্যাপ্টারে যদি অঙ্ক চান সেগুলোও করিয়ে দেবো। তো 30 দাগের অঙ্কটা দেখব। বলছে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত? তো আমি একটা জাস্ট সিম্পল মেথড দেখাচ্ছি যে পরীক্ষার হলে যদি আমরা অঙ্ক করতাম কিভাবে করব। তো প্র্যাকটিসটা আপনাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে, যে ওই লেভেলে গেলে আপনার অঙ্কটা হবে। আমি প্রথমে পরীক্ষার হলে আমি কিভাবে করতাম অঙ্কটা সেইটা দেখাবো, আর সাথে আমি কিন্তু এখন অঙ্কটা পড়িনি, সাথে যে আপনাকে আপনাকে প্রথম বেসিকে কিভাবে করতে হবে সেটাও দেখাবো। তো অঙ্কটা আসুন আগে দেখে নিই। 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, অর্থাৎ অঙ্কটা কী হয়ে যাবে? 5% কর দিয়েছে মানে আপনার হয়ে যাচ্ছে 95 ইন্টু 5, 5 ইন্টু 100 ইন্টু 100 বাই 114। ব্যাস, এই অঙ্কটাকে কিন্তু আমরা ডাইরেক্ট শুধু এইভাবে পাতিয়ে দিতাম পরীক্ষার হলে পাতিয়ে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যেত। দেখে নিই আমি, 19 দিয়ে এটাকে কাটলে 5, 19 দিয়ে কাটলে 6, আর 5 দিয়ে 4 5 করি, 4 6 24, 2400, এইটার অঙ্ক হয়ে যাচ্ছে এইটা অ্যান্সার। তো এইটা আমি জাস্ট দেখালাম যে এই অঙ্কটা কিন্তু আমরা ডাইরেক্ট করলে অঙ্কটা আপনার দেখে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু যদি প্র্যাকটিস ভালো করে করেন ডাইরেক্ট শুধু অঙ্কটা কিন্তু এইটুকুই অঙ্ক কিন্তু আর বড় নয়, কিন্তু প্র্যাকটিসটা আপনাকে ওই লেভেলে করতে হবে। এবার অঙ্কটা কি করে হলো সেইটা আমি দেখাচ্ছি। এইটা অঙ্কটা জাস্ট আমি সিম্পলভাবে পরীক্ষার হলে আসলে জাস্ট এইটা কাটাকাটি করে অঙ্কটা বের করে নিতাম। ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু যখন বেশি প্র্যাকটিস করবেন আপনার মাথায় অঙ্ক পড়তে পড়তে আপনার অঙ্ক কিন্তু মাথায় ক্যালকুলেশন চলে আসবে, সেই লেভেলের প্র্যাকটিসটা আপনাকে আনতে হবে। তো দেখাচ্ছি, ব্যক্তি তার বেতনের কি করেছে, 100% তার বেতন যদি ধরে নিই তাহলে 5% কি তিনি খরচ করে ফেলেছে, তার মানে রইল কত? আর 95। এই 95-এর কি বলেছে? 95% খরচ করে, তাই তো? আর বলেছে তার হাতে আর 114 টাকা আছে, অর্থাৎ 14 টাকাটা কি সঞ্চয়, 114 টাকা, এটা আপনার মাথায় আনতে হবে। তাহলে 95-এর 95% খরচ করে, আর তাহলে সঞ্চয় করে কত? 5%। যদি 95% খরচ করে তার মানে 5% সঞ্চয় করে, তাহলে কি হয়ে যাবে? 100-র আপনার 95-এর 5% কী করে? সঞ্চয় করে। আর 100-র এই 95-এর 5% যেটা সঞ্চয় করে সেটাই আপনার হয়ে যাবে 114। তাহলে এই টোটাল সংখ্যাটা সমান আপনার হয়ে যাবে 114, আর 100 সমান কত? এটা বের করেছিলাম আমি অঙ্কে ডাইরেক্ট। তো
তো এইটা আপনাদের বের করবো না, আপনাদের জাস্ট দেখাবো। তাহলে 195% কি করে, 100 থেকে 5% বাদ দিলে আর থাকলো 95%। তো 95%-এর 5% সে কি করে, সঞ্চয় করে। তাহলে 95-এর আগে 5% আমি কি করে নেব, বের করে নেব। এটা বের করলে কি হয়ে যাবে, তাহলে 5 5 25-এর 5, 2 5 নং 45, 46, 47, অর্থাৎ 4.75%, 4.75%। এইটা কি হয়, তার সঞ্চয়, তাই তো। এই সঞ্চয়টা সমান কত বলেছে, 4.75%। তার সঞ্চয়টা কি বলেছে, সঞ্চয়টা বলেছে আপনার 114। তাহলে 100 সমান কত বের করবো, আর এইটার জন্য আরও আপনার দুটো জিরো চলে যাবে। তো এইটা দিয়ে কাটাকাটি করলে আপনার কত আসবে, এইটাকে এটা দিয়ে কাটাকাটি করলে আপনার চলে আসবে 2400। এত অ্যান্সার চলে আসবে, কারণ আমরা আগে অঙ্কটা করলাম। এবার আমি ডাইরেক্ট কোথার থেকে অঙ্কটা করেছিলাম সেটা দেখি। আমি এই জায়গাটা তো করেছেন, এইটা সমান করলেই তো এইটা আসছে। আমরা আর এইটা যাচ্ছি না, ডাইরেক্ট কী করে করলাম, তার মানে আমি জানি এই 5%, এই টোটাল ইকুয়েশনটাই আমার কি সঞ্চয়, অর্থাৎ 95 × 5/100, এইটাই আমার সঞ্চয়। তাহলে এইটা সমানই কত, আমার 114। তাহলে আমার পার্সেন্টেজ, যেহেতু শতকরায় বার করতে হবে, তার মানে 100 কত, আর এইটাকে আমি মুছে দিয়ে যদি ওপরে লিখে দিই তাহলে 100 হয়ে যাবে, তাই তো। এইটাই আমি করেছিলাম, যার ফলে এই জায়গায় আমার 200 এত বড় অঙ্কটা আমি জাস্ট শুধু এইটুকু করেছিলাম আপনাদের প্রথমে, এত বেরিয়েছিল। এইভাবে হচ্ছে অঙ্ক যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার এইভাবে চলে আসবে। এই ছিল আজকের অঙ্কের চ্যাপ্টার। জানি না কেমন লাগলো আপনাদের, আমি তো সেরকম প্রফেশনাল না, জাস্ট আস্তে আস্তে হয়তো আপনাদের শেখাতে শেখাতে হয়তো আমিও নিজেও কিছু শিখছি, নিজেও তবে সেটা জানছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন পরের ভিডিওগুলো। আর যদি অবশ্যই ম্যাথের ভিডিও স্পেশালি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা লিঙ্ক দেওয়া টেলিগ্রাম আছে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেটাই গিয়ে আপনি সেই জায়গায় গিয়ে আপনাদের মতামত জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।